গভীর রাতে আমার স্বামী নেহালকে চোরের মতো চুপি চুপি উঠে চলে যেতে দেখা যায়। প্রথম দুদিন ব্যাপারটাকে হালকাভাবে নিলেও আজ যেন কোনোভাবেই নিজের মনকে কিছু একটা বোঝাতে পারছি না। নেহাল বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমিও উঠে বসলাম। শ্বশুরবাড়ির বাথরুমটা রুমের বাহিরে। এতদিন বাথরুমে যাই ভেবে উল্টো পাশ ফিরে ঘুমিয়েছিলাম, কিন্তু আজ কেন যেন মনটা কুগাইছে। মনে হচ্ছে তার পিঠ পেছনে ভয়ঙ্কর কোনো রহস্য চলছে। আমি ফাঁকা ঢোক গিলে ধীর পায়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। এক সেকেন্ড স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থেকে এগিয়ে চলল দরজার দিকে। দরজা খুব আস্তে করে চাপিয়ে রেখে গেছে নেহাল। কুসুমও হালকা হাতে দরজা খুলে নিল। মাথা বের করে অন্ধকারে উকি দিতেই তার চোখে নেহালের চেহারাটা স্পষ্ট হয়ে উঠল। ড্রয়িং রুমে একটা স্বল্প পাওয়ারের ড্রিম লাইট চলতে থাকে সারা রাত, যাতে রাতে উঠে বাথরুমে যেতে আসতে সুবিধে হয় সবার। ছোট দেবরের ঘরে টোকা দিতে চলেছে নেহাল। কুসুমের কলিজা আটকে উঠল। ছোট দেবর কিছুদিন হলো বিয়ে করেছেন। ব্যবসায়িক কাজে তাকে শহরে যেতে হয়েছে। গতকাল সন্ধ্যায় তার স্ত্রী মানে শিমুল ঘরের ভেতর একাই রয়েছে। তাহলে তার ঘরে কি কাজ নেহালের? এত অস্থিরতা এর আগে কখনো হয়নি আমার। মাত্র 3 বছরের বিবাহিত জীবনের মধ্যে এমন নিচু ঘটনার সাক্ষী হতে হবে তা কল্পনাও করেনি কুসুম। কুসুম দরজার গোড়ায় আস্তে করে বসে পড়ল। যখন দেখলো আমার ছোট যা শিমুল দরজা খুলে প্রায় টেনে ভেতরে নিয়ে গেল নেহালকে। তারপর খট করে দরজা আটকে দেওয়া হলো। ব্যগ্রতা চেপে ধরলো আমাকে। এভাবে নেহালকে পার পেয়ে যেতে দেওয়া যাবে না। আমার মতো নরম মনের মেয়ে পেয়ে যা ইচ্ছা তাই করবে তা কিছুতেই মেনে নেব না। আর না, নেহালকে এসব রামলীলা চালাতে দেব না। কুসুম হাত খোপা করে উঠে দাঁড়ালো। এগিয়ে চলল শাশুড়ি মরিয়ম বেগমের ঘরের দিকে। এই বাড়িতে 5টি রুম। একটি বড় ভাই ভাবির দখলে, দ্বিতীয়টি তার ও আমাদের, তৃতীয়টি কুসুমের দেবর নয়নের জন্য বরাদ্দ ছিল। শ্বশুর শাশুড়ির দরজায় করাঘাত চালালো কুসুম। বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে সে। রাতের এই প্রহরে এসে এরকম একটি ঘটনার সম্মুখীন হতে হবে তাকে, তা যেন চিন্তাতেও আসেনি। নিজের স্বামী এখন ওই মেয়েটির সঙ্গে রঙ্গলীলায় ব্যস্ত, আর কুসুম এখানে শাশুড়িকে ডাকতে চলেছে। কি অদ্ভুত পরিস্থিতি। কুসুমের চোখ জ্বালা করছে, হাত পা কাঁপছে, কেমন অন্যরকম অনুভূতি হচ্ছে। মরিয়ম বেগম চোখ ডলতে ডলতে দরজা খুললেন এবং মেজ বউকে এত রাতে এভাবে দেখে চমকে উঠলেন। তার ঘুম পুরোপুরি গায়েব হয়ে গেল চোখ থেকে। কি হয়েছে মেজ বউ? তুমি এত রাতে আমনে দরজা টুকাইতেছো কেন? আম্মা, আপনি এদিকে আসুন বলে কুসুম কান্না করে ফেলল। দুজনের হালকা শোরগোলে শ্বশুরের ঘুম ভেঙে গেল। তিনিও উঠে আসলেন। ও কাঁদে কেন মরিয়ম? কি হয়েছে? আমিও তো বুঝবার চেষ্টা করতেছি। মেজ বৌমা, ঘটনা কি আমার খুইলা কও। হুট করে শ্বশুরের আগমনে খানিকটা অপ্রস্তুত হয়ে উঠল কুসুম। একরাশ লজ্জারা তাকে ঘিরে ধরল আষ্টে পিষ্টে। সমস্ত লাজ লজ্জা একপাশে ফেলে ঘটনাটি ধীর গলায় মিনমিনিয়ে ব্যাখ্যা করল কুসুম, যা শুনে শ্বশুর শাশুড়ি দুজনেই যার পর নাই চমকে উঠল। কুসুমের চোখ বেয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে। এই চোখের পানি দেখে কুসুমের কথাগুলোকে কিছুতেই হাওয়ায় উড়িয়ে দিতে পারলেন না তারা। মরিয়ম বেগম কিছু বলার আগেই শ্বশুর গমগমে কণ্ঠটি নাড়ালেন। নেহালকে এখন ওই রুমে? কুসুম মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। স্ত্রী বউকে নিয়ে হাবিব শিকদার ছোট ছেলের ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। দরজার গায়ে কান রেখে বুঝলেন দরজার ভেতরে কেউ আছে। তিনি এবার জোরে থাবা মারলেন দরজার গায়ে। ভেতরে থাকা নেহাল ও শিমুল চমকে উঠল এতে। তাদেরকে কেউ এভাবে আবিষ্কার করে ফেলবে তা যেন ভাবতেই পারেনি তারা। হাবিব শিকদার গর্জে ওঠা গলায় নেহালের নাম ধরে উচ্চারণ করলেন। তার হম্বিতম্বিতে পুরো বাড়ি সরগরম হয়ে উঠল মুহূর্তেই। বড় ছেলে তমল আর তার স্ত্রী মিতুও উঠে চলে এলো ঘরের বাহিরে। ব্যাপারটা কি ঘটেছে তা বুঝবার জন্যই মিতু একবার অশ্রুসিক্ত কুসুমের দিকে চাইল। তারপর শাশুড়ির হতভম্ব মুখটা দেখল। এরপর যেন সব বুঝে গেল। এমন ভঙ্গিতে চুপ করে গেল। তমলের হাত ধরে টানলো। তমল চোখ ইশারায় প্রশ্ন করল, কি? মিতু তমলকে টেনে আবার ঘরে নিয়ে এলো। কি ব্যাপার? ঘরে আনলে কেন? আমি যা সন্দেহ করেছিলাম তাই ঘটল। কিসের সন্দেহ? আর কি ঘটেছে আমাকে খুলে বলো তো। তোমার ভাই নেহাল ওই নতুন বউয়ের সাথে ওর যে একটা ফিসফিসানি কিছু চলছিল তা আমি আগেই টের পেয়েছি। বিয়ের দিনই কেমন করে যেন তাকাচ্ছিল বারবার শিমুলের দিকে। আবার শিমুলও দেখি নেহালকে চোখে চোখে হারাচ্ছিল। আমি প্রথমে সবটা মশকরাতে নিলেও এখন মনে হচ্ছে এর পেছনে খুব জটিল কিছু আছে। তমল যেন বিশ্বাসই করতে পারল না। এমন ভঙ্গিতে বলল, কি বলো এসব? যা বলি সত্য বলি। এসো সামনে এসো, আর দেখো কোন নাটক চলছে। আব্বার ভয় হোক আর যে কারণেই হোক। আত্মসমর্পণ করলো নেহাল। দরজা খুলে দিতেই সবার চোখ ছানা বড়া হয়ে গেল। কুসুম কেঁদে উঠল হাউমাউ করে। তার বুক ফেটে কান্না আসছে। হাবিব শিকদার বেয়াদব ছেলে বলে 2-3টা থাপ্পড় দিল। 2-3টা থাপ্পড় দিয়ে ফর্সাগাল লাল করে ফেললো। তমল গিয়ে বাবাকে সরিয়ে আনলো। কুসুম সহ্য করতে না পেরে ছুটে গেল ছোট জায়ের ঘরের ভেতর। কুসুম গিয়েই তার চুলের মুঠি নিজের হাতে পেঁচিয়ে ধরল আর শুরু করলো ধমাধম মায়। যেভাবে পারল শিমুলের হাত মুখ ভেঙে দেওয়ার আপ্রাণ চেষ্টা করলো। মিতু মরিয়ম বেগম গিয়ে টেনে হিচড়ে কুসুমকে ছাড়িয়ে আনার চেষ্টা করলো। কুসুম চেঁচাচ্ছে, চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, তুই একটা মেয়ে হয়েও আমার ঘর কিভাবে ভাঙলি? দুনিয়াতে এত পুরুষ থাকতেও আমার স্বামীকেই তোর চোখে পড়েছিল। আমার এই পেটের সন্তান ও জন্ম নেওয়ার পর বাবা বলে কাকে ডাকবে? কাকে? থমকে গেল ঘরের প্রতিটি সদস্য। নেহালের চোখে বিস্ময়। সে বাবা হতে চলেছে, অথচ এই কথাটি কুসুম তাকে একটিবারও জানালো না কেন? নেহাল এগিয়ে এসে কুসুমকে ধরতে নিলে কুসুম ছিটকে দূরে সরে গেল। হিসিয়ে বলল, খবরদার বলছি, আমাকে ছোবেন না আপনি, একদম ছোবেন না। অপবিত্র, নোংরা আপনি। কি করে পারলেন আমার সাথে এরকমটা করতে? কুসুম কেঁদেই চলেছে। নেহাল বলল, আমার কথাটা একবার শোনো কুসুম, আমি কিচ্ছু করিনি। এমন সময় বড় ভাই এসে দিল আরেকটা থাপ্পড়। এখনো তুই মিথ্যা কথা বলছিস? তোকে তো আমি অনেক ভালো মনে করতাম। কুসুম বলল, মাঝরাতে নিজের স্ত্রীকে ছেড়ে চোরের মতো চুপি চুপি অন্য একটি মেয়ের ঘরে আসেন আর বলেন আপনি কিছু
কিছুই করেননি? আমি ওকে বোঝাতে এসেছিলাম কুসুম। কি বোঝাতে এসেছিলেন? হ্যাঁ, আমাদেরকে তোমার কি পাগল মনে হয়? আমরা কিছুই বুঝি না? ও আমার প্রাক্তন কুসুম। কুসুম সহ পরিবারের সবাই থমকে গেল। কুসুমের মনে হলো তার মাথা ঘুরছে, চোখে মুখে অন্ধকার দেখছে। কুসুম পড়ে যেতে নিলে নেহাল তাকে ধরে ফেললো, তাকে খাটের উপর শোয়ানো হলো। কুসুমের মাথার কাছে মরিয়ম বেগম বসে রয়েছেন। এখন গরমকাল, কিন্তু কুসুমের শরীর অত্যাধিক ঠান্ডা হয়ে আছে, হাত পা ফ্যাকাশে দেখাচ্ছে, চেহারা মলিন। বড়ভাবে মিতু ঘাবড়ে গেল, উদ্বিগ্ন কণ্ঠে শাশুড়িকে বলে উঠল, আম্মা, ও শরীর তো খারাপ হয়ে যাচ্ছে, আমাদের কিছু করা দরকার। এখনো সকাল হয় নাই বৌমা, কি করুম কিছুই বুঝতাছি না। তোমার বাপরে ডাকো বৌমা, আমার অনেক ভয় লাগতাছে। মিতু ছুটে গেল শ্বশুরকে ডেকে আনার জন্য। বাইরে সবেমাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। হাবিব শিকদার নামাজ পড়ে উঠেছেন, পাশে আছে বড় ছেলে তমাল। অমনি মিতু গিয়ে তার ঘরে হানা দিল, কম্পিত কণ্ঠে কুসুমের শরীর খারাপের কথা বলল। এও বলল কুসুম এখন গর্ভবতী, তাকে দ্রুত ডাক্তার দেখানো উচিত, তা না হলে তার বাচ্চার ক্ষতি হতে পারে। সব শুনে হাবিব শিকদার মৃদু শ্বাস ফেলে বিড়বিড়িয়ে বললেন, আমি বুঝেছি, ওর হাতে শিমুলে ছাইড়া দিলেই ও ভালো হইয়া যাইব বৌমা। মিতু প্রতিউত্তর করল না। তমালের হঠাৎ মনে পড়ে যাওয়ায় মিতুকে প্রশ্ন করলেন, তুমি নাকি আগে থেকেই কিছু আন্দাজ করেছিলে? মিতু ঘাড় কাত করে সায় জানালো, আমাদের বললে না কেন তখনই? তাইলে পানি এতদূর গড়াইতো না। আমি কিভাবে বুঝবো যে ওদের ভেতর আসলে কিছু চলছে? বড় ভাসুর ছোট ভাইয়ের বউয়ের দিকে কোন নজরে তাকায় তা তো আর আমি জানি না আব্বা। আচ্ছা, তুমি ঘরে যাও, আর চিন্তা করো না, মেজ বউ ঠিক হয়ে যাইব, আমি জানি। মিতু ঘাড় হেলিয়ে চলে যাওয়ার জন্য 2 কদম গেলেও আবার থমকে দাঁড়ালো। শ্বশুরের দিকে তাকিয়ে জানতে চাইল, ওদের কি অবস্থা করবেন আব্বা? সব কি এইটুকুতেই শেষ? না বৌমা, তুমি তো চেনো আমাকে, আমি আজীবন সত্যের পথে থাকছি, শেষ বয়সে এসেও সত্যের পথেই থাকতে চাই। এখন তুমি যাও। কিছুক্ষণ পরে বড় ছেলেও আব্বা মেজ ভাইয়ের রুমে আসলো। নেহাল বসেছিল বউয়ের পাশে, অপর পাশে মা বসা। আব্বা বড় ছেলে তমালকে বলল, নেহালকে নিয়ে গিয়ে আমার রুমে বন্দি করে রাখো, আমি না বলা পর্যন্ত দরজা খুলবে না। তমাল নেহালকে ধরে নিয়ে গেল। নেহালকে আটক করে রাখা হয়েছে, সে রুমের পাহারায় রাখা হয়েছে বড় ভাই তমলকে, যেন কোনোভাবেই সে পালাতে না পারে। আব্বা হাবিব শিকদার হুকুম দিয়েছেন, আগে বিচার হবে, তারপর যা হবার হবে। নেহাল রুমে বসে ভাবল, শিমুলের ওই আকর্ষণীয় মনোভাব দেখেও ফিরিয়ে দিতে পারেনি। সে গেছিল ঠিক, কোনো ক্লোজ সম্পর্ক গড়ে ওঠেনি। একত্রে বসে পুরনো স্মৃতি রোমন্থন করছে। শিমুলকে বুঝিয়েছে, যা হবার হয়েছে, আগের কথা ভেবে লাভ নেই, দুজনেই যাতে নতুন সংসারে মন দেয়। নেহাল দীর্ঘশ্বাস ফেলল। ঠিক কিসের টানে শিমুলের ডাকে সাড়া দিয়েছে, আর কেনই বা বিবেক বুদ্ধি হারিয়ে এরকমটা করলো? সে করলো তো করলো, কার সাথে করলো? নিজের আপন ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে। এই মুখ জনসম্মুখে কিভাবে দেখাবো, কি করব ভেবে পাচ্ছি না। উপরন্তর কুসুম গর্ভবতী, নিশ্চয়ই তাকে সারপ্রাইজ দিবে বলে জানায়নি বেচারি, অথচ বেচারি কি সারপ্রাইজটা পেয়ে গেল। নেহালের দম বন্ধ হয়ে আসে, হাঁসফাঁস লাগে, কান নজর লেগে গেল তার সোনার সংসারটায়। নেহাল দাঁত কটমট করে চুল টেনে উচ্চারণ করলো, শিমুল। শ্বশুর মেজ বউকে বলল, আমার ছোট ছেলে ঢাকা থেকে আসছে, কিছুক্ষণের ভেতরে বাড়িতে পৌঁছাবে, তারপর আমি সবাইকে নিয়ে বসবো, যে কোনো একটা সমাধান করব। আমাকে তোমার হেল্প করতে হবে। আব্বা, ওর শাস্তি পাওয়ার জন্য যা বলবেন সব করতে রাজি। ভেরি গুড। আর একটা কথা, যে তোমাকে এত বড় আঘাতটা দিল, তারে তুমি পাল্টা আঘাত দিতে চাও না? কুসুম ক্ষণকাল চুপ থেকে মাথা ঝাঁকিয়ে উত্তর করলো, চাই। আমার কাছে একটা বুদ্ধি আছে মেজ বৌমা, কিন্তু তাতে তোমাকে শক্ত থাকতে হবে। পারবা তুমি শক্ত থাকতে? কি বুদ্ধি আব্বা? হাবিব শিকদার বড় একটি দম ফেলে বললেন, তোমার স্বামীর অধিকার ছাইরা দিতে হইব। যেই পাপও করছে সেই পাপের বোঝাই ওর ঘাড়ে চাপাবো, ওই বোঝা নিয়ে জীবন কাটাতে হবে ওর, এটাই ওর শাস্তি। মানে তাদের দুজনকে এই বাড়ি থেকে বাইর কইরা দিব। যদি আপনাতেই সব ছেড়ে তোমার কাছে ফিরে আসে, আর যদি পাপের উপর আবারও পাপ করে বসেও, তাহলে ভাইবা নিও, আমার পোলা তোমার জন্য সঠিক না মা। খালি কিছু সময়ের জন্য নেহালের উপর থেকে সমস্ত দাবি উঠায় নিতে হইব, ওরে ছাইরা দিতে হইব। পাখি যদি তোমার হয়, যতই উড়ুক, তোমার খাঁচায় আইবই আইব। শ্বশুর কুসুমের মাথায় স্নেহের হাত রাখলেন, তুমি আমার মাইয়া, আর আমার মাইয়া হইয়া থাকবা সারা জীবন। আমি আপনার ছেলের উপর থেকে সমস্ত দাবি উঠায় নিলাম আব্বা, ওনার শাস্তি ওনাকে পেতেই হবে। আপনার বিচার আমি মানলাম, তাহলে তুমি যাও, ছোট ছেলে আসা পর্যন্ত অপেক্ষা করো। বলে শ্বশুর চলে গেল। ছোট ছেলে বাসায় ঢুকলো। মা গিয়ে দরজা খুলে দিল। ছেলেকে দেখে মুখে কাপড় দিয়ে কাঁদতে লাগলো। মাকে একটু জড়িয়ে ধরে মেজ ভাইয়ের রুমে গিয়ে ঠাস ঠাস থাপ্পড় দিয়ে বলল, তোর মতো বেহায়া নিলজ্জ আমার জীবনে একটাও দেখিনি। ছোট ছেলের এমন আচরণ দেখে একে একে সবাই দৌড়ে আসতে লাগলো। প্রচুর বকাবকি করছে মেজ ছেলেকে, গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সম্মানিত দর্শক, আমাদের গল্পের বাকি অংশ আগামীকাল দুপুর 2:01 এই পেজে পাবলিশ করা হবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গল্পটির রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় হাশেম রাজু, ক্যামেরায় শিহাব ও শাকিল। ধন্যবাদ।